নদীমাতৃক আমাদের এই বাংলাদেশের কথা ভাবলে চোখে কি ভেসে ওঠে বলুন তো? স্থির বিস্তীর্ণ সমতলভূমি, সবুজ ধানক্ষেত, রূপলী নদীনালা, খালবিল। মনে হয় যেন সারা জীবনই বুঝি এরকম শান্ত সবুজই ছিল সবকিছু। অথচ বাংলার এই শান্ত বিস্তীর্ণ সমতলভূমির জন্মের পিছনে লুকিয়ে আছে মহাদেশীয় পাতগুলোর ভয়ঙ্কর সব সংঘর্ষ। একটি দুটি নয়, ৪-৫টি ভূখণ্ড থেকে আসা পলিমাটি আর পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সহ আরো অনেকগুলো পর্বতমালার জেগে ওঠার গল্প। আজ আমরা যাকে বঙ্গীয় বদ্বীপ বলে জানি, ৫ কোটি বছর আগে কিন্তু তার অস্তিত্বই ছিল না। হ্যাঁ, ছিল না আমাদের আজকের বাংলাদেশের মূল ভূখণ্ড এবং পশ্চিমবঙ্গের বিশাল এক অংশ। রংপুর বা সিলেটের এলাকা থেকে দক্ষিণে যা দেখি তার সব ছিল সমুদ্রের পানির নিচে। আজকের খুলনা, যশোর, ঢাকা, চট্টগ্রামের তখনও কোনো চিহ্নই ছিল না। আজ আমরা এই যে ভারতীয় উপমহাদেশ সহ আমাদের এই বঙ্গীয় বদ্বীপকে বিষুবরেখার উত্তরে দেখতে পাচ্ছি, দেখছি এশিয়ার অংশ হিসাবে। তার জন্মের ইতিহাস কিন্তু শুরু হয়েছিল পৃথিবীর একেবারে অন্য প্রান্তে, সেই দক্ষিণ গোলার্ধে অ্যান্টার্কটিকার কাছে প্রায় ১৩ থেকে ১৭ কোটি বছর আগে। আর গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনার গল্প, এই নদীগুলো যে শুধু আজ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাই কিন্তু নয়। আমাদের এই বঙ্গীয় বদ্বীপের সৃষ্টির পিছনেও তাদের ভূমিকা ছিল অপরিহার্য। আসুন তাহলে আজকে তিনকের বন্ধু ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূতত্ত্বের প্রফেসর ডক্টর নেপচুন শ্রীমালের সাথে জেনে নেই পৃথিবীর সবচেয়ে বড় এই বদ্বীপ সৃষ্টির সেই রোমাঞ্চকর ইতিহাস। জেনে নেই কিভাবে তা অনবরত বদলে গেছে, যাচ্ছে আজও, এবং সেই সাথে বদলে দিচ্ছে আমাদেরও প্রতিনিয়ত। আলোচনা শুরুর আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে নিচের সাবস্ক্রাইব বাটনে এবং বেল আইকনটিতে ক্লিক করুন। প্রায় ১৮ কোটি বছর আগে প্যানজিয়া, পৃথিবীর সবগুলো মহাদেশ একসাথে হয়ে যে বিশাল ভূভাগ তৈরি হয়েছিল, সেই প্যানজিয়া ভাঙতে শুরু করে। তৈরি হয় দুটি অতি মহাদেশ, লরেশিয়া এবং গন্ডোয়ানাল্যান্ড। আর বলতে পারেন সেই গন্ডোয়ানাল্যান্ড থেকেই কিন্তু শুরু আমাদের বাংলার এই বদ্বীপের প্রথম যাত্রা। প্রায় ১৩ থেকে ১৭ কোটি বছর আগে গন্ডোয়ানাল্যান্ডে ভারত, অ্যান্টার্কটিকা আর অস্ট্রেলিয়ার ভেতর চির ধরতে আরম্ভ করে। এই চিরগুলো ধরে ধরে অগ্নুৎপাতের সাথে যে লাভা বা ম্যাগমা উঠে এসেছিল তার অস্তিত্ব দেখা যায়, অর্থাৎ সেই সময়ের আগ্নেয় শিলা দেখা যায় সিলেট আর শিলংয়ে। আর ওদিকে অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম প্রান্তে ভারত আর অস্ট্রেলিয়া যে একসময় যুক্ত ছিল তারই প্রমাণ বহন করে এটা। আস্তে আস্তে ভারত, অ্যান্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশের চির খাওয়া পাতগুলোর মাঝখানে সৃষ্টি হয় এক সমুদ্র। এই যে অ্যান্টার্কটিকার কাছে গন্ডোয়ানাল্যান্ডের মহাদেশীয় পাতগুলোকে ভাঙতে দেখছেন, আর তার নিচে ভারতীয় পাতের যে তটদেশ ছিল তার ওপরেই কোটি কোটি বছর ধরে বহু পথ বেয়ে বহু ভূখণ্ডের পলিমাটি পড়ে পড়েই তৈরি হয়েছে আমাদের এই বঙ্গীয় বদ্বীপ। মনে আছে আমরা থিঙ্কের হিমালয় এবং এভারেস্টের ভিডিওগুলোতে দেখেছিলাম যে ভারতীয় পাতটি একসময় অস্ট্রেলিয়া থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে উত্তর দিকে চলতে শুরু করে। হাজার হাজার মাইল ধরে বিস্তীর্ণ মহাসাগর পেরিয়ে আসা এই অভিযানে সে কিন্তু সবসময় একা ছিল না। প্রায় ৯ কোটি বছর আগে ভারতের সঙ্গে ধাক্কা লাগে আরেকটি ভূখণ্ডের, যাকে আমরা এখন বলি পশ্চিম বর্মাদেশ। তারপরে সে কিন্তু আর ভারতের পিছু ছাড়েনি। ভারত আর পশ্চিমা বর্মাদেশের মাঝখানে যে সমুদ্র সৃষ্টি হয়েছিল সেখানেও তখন দুদিক থেকে পলি এসে জমা হতে শুরু করে। ওদিকে আবার ভারতীয় ভূত্বক আস্তে আস্তে পশ্চিম বর্মার পাতের তলায় ঢুকতে আরম্ভ করে। আমরা জানি এটাকে ভূবৈজ্ঞানিক ভাষায় বলা হয় সাবডাকশন। ভারত যতই ঢুকতে থাকে ততই পশ্চিমা বার্মা ব্লক উঁচু হয়, তৈরি হয় নাগাল্যান্ড আর আরাকান ইয়োমা পর্বতমালা। এখানেই কিন্তু গল্পের শেষ নয়, বরং বলতে পারেন সবে শুরু বিশাল এক সাসপেন্সের। আমরা জানি প্রায় ৫.৫ কোটি বছর আগে ভারতীয় পাত উত্তর পশ্চিম দিকে ইউরোশীয় পাতের সাথে তিব্বত বরাবর ধাক্কা খায়, আর সেই দুনিয়া কাঁপানো সংঘর্ষের ফলেই গড়ে ওঠে হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বত তৈরি হতে হতে তার ঢেউ এসে পৌঁছায় হিমালয়ের পাদদেশে, গড়ে ওঠে শিবালিক পর্বত, আর সেখানেই তৈরি হয় গঙ্গা নদী। পাহাড় যত বড় হতে থাকে ততই বাড়তে থাকে তাদের ক্ষয়, তাই ধীরে ধীরে সেখান থেকে বিশাল পরিমাণ পলিমাটি গঙ্গা নদী ধরে এসে জমা হতে শুরু করে বেঙ্গল বেসিনে।
তাহলে এখন ব্যাপারটা ঠিক কি দাঁড়ালো? হিমালয়ের বিশাল পরিমাণ পলিমাটি আসছে গঙ্গা বেয়ে প্রচণ্ড বেগে, পলি আসছে বার্মা প্লেট বা নাগাল্যান্ড এবং আরাকানি পাহাড় থেকেও। আর ওদিকে তো আমরা দেখেইছিলাম যে ভারতীয় ভূখণ্ড এবং অস্ট্রেলিয়া থেকে পলি আগেই এসেছিল। এবার আস্তে আস্তে ভরাট হতে শুরু করলো আমাদের এই বেঙ্গল বেসিন। ওদিকে আবার ভারত আর তিব্বতের যেখানে ধাক্কা লেগে হিমালয় তৈরি হয়েছিল, সেখানেই কিন্তু ইয়ারলাং বা ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। এর মধ্যে আবার বিশাল এক কাণ্ড ঘটে গেছে। তিব্বত সরু সরু লম্বা অনেকগুলো ফালির মতো ভূখণ্ড দিয়ে তৈরি। একসময় তিব্বতের ভূখণ্ডগুলো ক্রমশ ডান দিকে মোড় নিতে থাকে এবং তৈরি হয় মিশমি পাহাড়। আর তার ফলে ব্রহ্মপুত্র নদের মূল ধারাটি যে ভারতের একদম পশ্চিম প্রান্ত দিয়ে দক্ষিণ দিকে ভিয়েতনামের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছিল, তা আটকে যায়। পথ আটকে সে এবার ক্রমশ সরে আসতে শুরু করে পূর্ব আর দক্ষিণে বঙ্গীয় বদ্বীপের দিকে। এভাবে মূল ধারা পরিবর্তন করতে করতে ব্রহ্মপুত্র একসময় বাংলাদেশের উত্তরে চলে আসে। কিন্তু এবার পথ আটকে দাঁড়ায় শিলং মালভূমি বা শিলং প্লেটো। আমাদের এই অদম্য ব্রহ্মপুত্র কিন্তু থেমে থাকেনি। তাকে পাশ কাটিয়ে উত্তর দিক থেকে এসে দক্ষিণে মোড় নিয়ে শেষ পর্যন্ত সে প্রবেশ করে বাংলাদেশে বিশাল এক পলিমাটির ডালি নিয়ে। গঙ্গা ও ব্রহ্মপুত্র এভাবে পলিমাটি বহন করে না নিয়ে এলে বদ্বীপের এত বিস্তীর্ণ অঞ্চল তৈরি হতে পারত না। ধারণা করা হয় আজও তারা সম্মিলিতভাবে প্রতি বছর 100 কোটি টনেরও বেশি পলি নিয়ে আসে বঙ্গীয় বদ্বীপে। এর 40% আসে গঙ্গা পদ্মা দিয়ে, আর বাকিটা আসে ব্রহ্মপুত্র যমুনা দিয়ে। এর প্রায় 40 থেকে 50 ভাগ থেকে যায় দেশের ভেতরে বা উপকূলে, আর বাকি 50 থেকে 60 ভাগ উপকূলের কাছে বা দক্ষিণে জমা হয়। কোটি কোটি বছর ধরে পলি পড়ার ফলে আজকে বরিশাল অঞ্চল 20 কিলোমিটার এবং ঢাকা প্রায় 15 কিলোমিটার অবক্ষিপ্ত পলির উপর বসে আছে। ওদিকে আবার সুন্দরবনের উপকূলের দক্ষিণে সাগরের ভেতরে সোয়াচ গিরিখাত দিয়ে বিশাল পলি প্রবাহ বয়ে গিয়ে তৈরি করেছে 15 থেকে 20 কিলোমিটার উঁচু বেঙ্গল ফ্যান। তবে একে বঙ্গীয় বদ্বীপ থেকে আলাদা বলেই ধরা হয়। তাহলে এখন প্রশ্ন হতে পারে, বাংলাদেশের দক্ষিণ পূর্বে পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলো গড়ে উঠল কিভাবে? ওই যে বলেছিলাম, বাংলাদেশের বা ভারতীয় পাতের দক্ষিণ পূর্বের ভূত্বক ক্রমশ বার্মা প্লেটের নিচে অধঃগমন করছে, তার ফলেই গড়ে উঠেছে এই পাহাড়গুলো। বার্মা প্লেট অনেকটা দা বটির মতো কাজ করে এবং বঙ্গীয় অববাহিকার অবক্ষিপ্ত পাললিক স্তরকে চেঁচে ওপরে উঠিয়ে দিতে থাকে। এখানে একটা মজার তথ্য উল্লেখ করি। সিলেটের কাছে মেঘালয় বাংলাদেশ সীমান্তে 13.5 কোটি বছর আগে ক্রেটাসিয়াস যুগে অগ্ন্যুৎপাত ঘটেছিল। তখন ডাইনোসরেরা দাপিয়ে বেড়াচ্ছিল সারা পৃথিবী জুড়ে, ভারতীয় প্লেটের উপরেও। ওই গলিত পাথর জমাট বাঁধে, তার উপর পড়ে পলির আস্তরণ, যা আবার সময়ের সাথে সাথে জমাট বেঁধে পরিণত হয় পাললিক শিলায় এবং তাতে কিছু ডাইনোসরের মৃতদেহ আটকে যায়। তাই ওই এলাকায় ডাইনোসরের ফসিল পাওয়া যায়। আর বাকি বাংলাদেশের জন্মই তো হয়েছে 6.5 কোটি বছর আগে, ডাইনোসরেরা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে। তাই বাংলাদেশে ডাইনোসরের কোনো ফসিল পাওয়া যায় না। যাই হোক, আবার আমাদের বঙ্গীয় বদ্বীপের গল্পে ফেরত আসি। ভিডিওটি শেষ করার আগে দেখে নেই আজকে আমাদের বঙ্গীয় বদ্বীপ ঠিক কী অবস্থায় আছে। একে মোটামুটিভাবে 2 ভাগে ভাগ করা যায়। পূর্ব দিকে সক্রিয় মেঘনা বদ্বীপ সমতল এবং পশ্চিম দিকে নিষ্ক্রিয় বদ্বীপ। সক্রিয় মেঘনা মোহনায় প্রতিনিয়ত ভাঙা গড়ার মধ্যেও পলি পড়ে বছরে 10 থেকে 20 বর্গ কিলোমিটারের মতো নতুন জমি জেগে ওঠে। আর ওদিকে সুন্দরবন সহ পশ্চিম দিকের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কিন্তু বেশ বেড়ে গেছে। দক্ষিণ দিকে কিছু ভাঙন দেখা গেলেও তাই পশ্চিমের নিষ্ক্রিয় এই বদ্বীপ সমুদ্রের জোয়ারের সঙ্গে মিলে সাম্যাবস্থায় থাকে। তবে এই শতাব্দীতে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আরও বাড়লে সুন্দরবন এলাকা ধীরে ধীরে নিমজ্জিত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গের ভাগীরথী ও পূর্বে উত্তর দক্ষিণে প্রবাহিত মধুমতি, কালীগঙ্গা, বলেশ্বর নদীর মধ্যের বদ্বীপে নতুন পলি আর আসে না, ফলে এটাকে মৃতপ্রায় বদ্বীপ বলা হয়। এর একটি কারণ হলো উজানে ভারতে ফারাক্কা বাঁধ সহ বেশ কয়েকটি বাঁধ দেবার ফলে পদ্মা ও তার শাখা প্রশাখার স্বাভাবিক স্রোত ও পলিভরণের প্রক্রিয়ায় বাধা পড়েছে। আর আরেকটি কারণ ভূতাত্ত্বিক।
সামগ্রিকভাবে বঙ্গীয় বদ্বীপ বার্মা প্লেটের নিচে ঢুকে গিয়ে ধীরে ধীরে ডান দিকে কাত হওয়ার ফলে নদীর প্রবাহ ক্রমাগতই পূর্ব দিকে সরছে, ভূমির অবনমন হচ্ছে। এর ফলে হয়তো আগামী 1.5 কোটি বছরে আমাদের সমগ্র বঙ্গীয় বদ্বীপই ঢুকে পড়বে বার্মা পাতের নিচে। হিমালয় থেকে আসা পলির পরিমাণ এভাবে অক্ষুণ্ণ থাকলে বর্তমান বাংলাদেশের দক্ষিণে গড়ে উঠতে পারে নতুন বদ্বীপ, নতুন ভূখণ্ড। তবে আজকের এই চিরচেনা জায়গাগুলো হয়তো তখন আর থাকবে না। আজকে আমরা মূলত বঙ্গীয় বদ্বীপের সৃষ্টির প্রাচীন ইতিহাসটাই জানলাম। এই যে ব্রহ্মপুত্রের বা গঙ্গার গতিপথের পরিবর্তনের কথা শুনলাম, তার অনেক কিছুই কিন্তু ঘটেছে মাত্র 10 থেকে 12,000 বছর আগে, ভূতাত্ত্বিক স্কেলে একেবারে সাম্প্রতিক সময়। এর পরের আরেকটি ভিডিওতে আমরা জেনে নেব এই ধরনের বড় বড় সাম্প্রতিক পরিবর্তনগুলো সম্পর্কে, যা আমাদের এই বঙ্গীয় বদ্বীপের ক্রমাগত বিবর্তনের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।